গুরুত্বপূর্ণ অ্যাডমিশন লিখিত লাইভ ক্লাসে অর্থাৎ যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় তোমাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল তোমাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই যে লাইভ ক্লাস চলাকালীন সময়ে তোমরা কেউ আমার যে লাস্ট 85 এই নাম্বারে কেউ কল করবে না এবং মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে কেউ কল করবে না, ঠিক আছে? আচ্ছা, আজকে এই গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসটি মূলত তোমরা জানো এইচএসসি টু পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড আমাদের যে সেকেন্ড পেজ সেটা নেওয়া সম্ভব নয় কিছু কারণে। আচ্ছা, বাট দুঃখ পাওয়ার কিছু কারণ নাই, কারণ এটা রেকর্ড থাকবে, রেকর্ডটা পরে আপলোড করা হবে। আচ্ছা, তোমাদের অনেকের স্বপ্ন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে আমরা লিখিত অংশে ভালো করব। এমসিকিউ তো ভালো করাই যায়, বা সবাই হচ্ছে একটা এভারেজ কিন্তু মার্ক পায় যারা পড়াশোনা করে, ঠিক আছে? তোমাদের অনেকের অনেক প্রশ্ন, ঠিক আছে? সকল ধরনের প্রশ্নের আনসার দিব। তোমরা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। দেখো, প্রত্যেক বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু মাত্র 8 থেকে 9% বা সর্বোচ্চ 10% স্টুডেন্ট হচ্ছে তোমার চান্স পায় বা পাস করে, বুঝছো? মানে তোমার প্রত্যেক বছর, ঠিক আছে, প্রত্যেক বছর যদি হচ্ছে সাপোজ 100 জন পরীক্ষা দেয়, তার মধ্যে অনলি 10 জন পাস করে, আর বাকি যে 90% বা 90 জন এটা ফেল করে। আর কোথায় ফেল করে জানো? এই রিটেনে, অর্থাৎ লিখিত পরীক্ষায়। সো তোমাকে ঢাবিয়ান বা পাচ্ছের অক্সফোর্ডে চান্স পেতে গেলে তোমাকে অবশ্যই এই লিখিত অংশ কিন্তু ভালো করতে হবে। এবং তোমাদের অনেকের প্রশ্ন যে ভাইয়া ঢাবিতে এবং খুবিতে, আর তোমরা জানো যে খুলনা ইউনিভার্সিটি কিন্তু তোমার বিগত সালে অর্থাৎ 2025 সালে কিন্তু লিখিত অংশ চালু করছে এই খুবই, অর্থাৎ কি KU, অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? সো ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন এমসিকিউ আসে হচ্ছে 60 মার্ক এবং রিটেন আসে 40 মার্ক, তেমনইভাবে রিটেন হচ্ছে 40 মার্ক, ঠিক আছে? সো খুলনা ইউনিভার্সিটি কিন্তু রিটেনে হচ্ছে 40 মার্ক, আবার এমসিকিউ 60 মার্ক, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই, বাট প্রশ্নের যে হচ্ছে ধরন সেটা কিন্তু ডিফারেন্ট, সেটা আমরা দেখবো একটু পরে। আচ্ছা, তোমাদের যে প্রশ্ন সেই সকল প্রশ্নের আনসার দিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করব। তোমাদের অনেকের প্রশ্ন যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, বা ঢাকা বিশ্ববিদ্যালয় কোন কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্য, বা কোন কোন টপিকগুলো কিভাবে আমরা লিখব, ঠিক আছে? আচ্ছা, তারপর প্রশ্ন কি যে ভাইয়া খুলনা বিশ্ববিদ্যালয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, বা কোন কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই বছরের জন্য কোন কোন টপিকগুলো আমরা করব, একটা সাজেশন দেন, একটা কমপ্লিট একটা গাইডলাইন বলেন, এবং কিভাবে আমরা একটা ভালো মার্ক, ঠিক আছে, একটা কি ভালো মার্ক একটা ক্যারি করতে পারবো। আচ্ছা, সকল প্রশ্নের আনসার দিব। আচ্ছা, তারপরেও প্রশ্ন যে ভাইয়া কিভাবে পড়ব, ভাইয়া আমার তো হচ্ছে জিপিএ মার্ক, কি মার্ক? জিপিএ মার্ক কম, কি ভাই? জিপিএ মার্ক কম, কার হচ্ছে 3.67, ঠিক আছে, অর সামথিং লাইক দ্যাট, অর্থাৎ আন্ডার 4 পয়েন্ট, ঠিক আছে? দেখো, তুমি কিন্তু অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি ফর্ম তুলতে পারবে এই যে এই জিপিএ মার্ক, তারপর হচ্ছে অনেকজন হচ্ছে 3.87 নি বা 3.96 নিয়েও কিন্তু এখন ঢাবিতে পড়ছে। সো ডোন্ট বি আপসেট, কখনো নিরাশ হওয়া যাবে না, অবশ্যই তুমি ফর্ম তুলতে পারবা ঢাবিতে। আচ্ছা, তারপরে প্রশ্ন কি ভাইয়া কিভাবে পড়বো, বা কোন কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, একটা কমপ্লিট সাজেশন দেন, একটা কমপ্লিট, ঠিক আছে? আচ্ছা, কোন বই থেকে পড়বো? আচ্ছা ভাইয়া আমার বেসিকে দুর্বল, আমি কিভাবে কি করব? আচ্ছা, আজকে এই লেকচারটি মূলত হচ্ছে A to Z, অর্থাৎ বাংলার ক্ষেত্রে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় লিখিত বাংলার কি ধরনের প্রশ্ন পড়ে, এবং সাজেশন এবং গাইডলাইন প্লাস কিভাবে লিখবা, বা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে A to Z আমরা দেখব। আর এর আগে কিন্তু হচ্ছে ইংলিশ ক্লাস হচ্ছে কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? শত শত স্টুডেন্ট হচ্ছে করছে ক্লাসটা। সো যারা করনি, আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজেও কিন্তু ক্লাসটা হচ্ছে রেকর্ড হিসেবে আছে, সো দেখে নিবা। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা দেখবো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে একটা উদ্দীপক দেয়, কি দেয়? উদ্দীপক দেয়, অর্থাৎ তোমরা হচ্ছে এইচএসসি লেভেলে, কোন লেভেলে? এইচএসসি লেভেলে যে উদ্দীপক পড়ছো না? আচ্ছা, তোমরা যারা সালাম দিচ্ছ, আমি সবাইকে ওয়ালাইকুম আসসালাম দিয়েছি। আর আমি এখন কোন ধরনের প্রশ্ন নিব না, আমরা হচ্ছে আমাদের যে মূল লেকচার সেখানে চলে যাব, বাট ফাঁকে ফাঁকে যখন বলবো তোমরা রেসপন্স করো
এবং আমি প্রশ্ন অবশ্যই তোমাদের সবার নেব, ঠিক আছে? সকল প্রশ্নের আনসার দেবো। এই ক্লাসটা খুব খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ এই ক্লাসটা করার পরে আর কোনো লেকচার বা আর কোনো জায়গায় যেতে হবে না যে আমরা কি করব, খুলনা ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটির জন্য কোন কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, বা কীভাবে কি করব, কিভাবে লিখবো, কিভাবে বেশি মার্ক পাবো, কিভাবে পাস করব, A to Z ভাই সকল প্রশ্নের আনসার পাবা, জাস্ট কন্টিনিউ করতে হবে। ফার্স্ট অফ অল কি উদ্দীপক। এখন কথা হচ্ছে দেখো ঢাকা ইউনিভার্সিটির যে বিগত সালের যে সকল প্রশ্নগুলো বা যে সকল হচ্ছে সালের আসছে, প্রত্যেকটা সালে কিন্তু এই উদ্দীপক থেকে প্রশ্ন আসছে, অর্থাৎ উদ্দীপক থেকে তোমার ক, খ, গ, ঘ এইরকম 4 থেকে 5টা প্রশ্নের আনসার দিতে হবে, যার জন্য মার্ক থাকবে মনে করো 2.5 বা 2 করে, অর্থাৎ 10 মার্কের এই উদ্দীপক থেকে আসবে। এখন কথা হচ্ছে ভাইয়া এই উদ্দীপক কোথা থেকে আসবে? এটা হচ্ছে তোমাদের যে টেক্সট বুক, অর্থাৎ এই যে এইচএসসি লেভেলে যে তোমাদের এই যে সাহিত্য পাঠে যেটা রয়েছে, এই যে তোমাদের যে গদ্য পদ্য নাটক উপন্যাস রয়েছে না, যেমন বিদ্রোহী একটা কবিতা, তারপরে অপরিস থেকে আসছে, ফেব্রুয়ারি 1969 আছে, 18 বছর বয়স আছে, এখান থেকে কিন্তু আসবে। সো কখনো কি টেনশন করা যাবে না যে ভাইয়া কোথা থেকে আসবে, সকল কিছু আজকে তোমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবা এবং তোমরা A to Z সলিউশন পাবা, গাইডলাইন পাবা এবং কিভাবে কি করতে হবে সমস্ত কিছু জানতে পারবা, জাস্ট একটু ধৈর্য ধারণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, কারণ কি তোমাকে পাবলিকিয়ান হতে হলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে, আর পিতামাতার দোয়া তো আসি, প্লাস আমাদের দোয়া তো আসি। সো দেখো এই যে উদ্দীপক, এটা কি এই যে যার ভিত্তি পৌঁছে গেছে তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না রাখলে, অর্থাৎ এখানে এই যে তোমার এটা কি তোমার দেখো এই যে আমার পথ, ঠিক আছে, কি এটা হচ্ছে তোমার আমার পথ, তোমাদের যে প্রবন্ধ রয়েছে কাজী নজরুল ইসলামের, সেখান থেকে আসছে। সো আই থিঙ্ক বুঝছো যে এই লিখিত অংশে 10 মার্ক, দেখো লিখিত অংশে বাংলা আছে 20 এবং হচ্ছে ইংলিশে হচ্ছে 20, এই টোটাল কিন্তু 40 মার্ক, ঠিক আছে? তার মধ্যে এই যে উদ্দীপক থেকে আসে 10 মার্ক, অর্থাৎ প্রায় 50%, অর্থাৎ অর্ধেক প্রায় উদ্দীপকে চলে যায়। তাহলে কি উদ্দীপক অবশ্যই ভালো করতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া এই উদ্দীপকগুলো কোথা থেকে পড়বো আমরা, তাই তো? সেই সেই সকল প্রশ্নের আনসার দিব, ঠিক আছে? একটু ধৈর্য ধারণ করতে হবে। আচ্ছা, তারপর দেখো একটা কথা যে তোমাকে এখানে কোন টাইপের প্রশ্ন দেবে, তোমাদের কি এই এইচএসসি লেভেলে তোমরা যে পড়ে আসছো, ঠিক আছে? আচ্ছা একটু মুছি দেখো তোমরা যে এইচএসসি লেভেলে যে প্রশ্নগুলো পড়ছো কি কি ধরনের প্রশ্ন, যে এইচএসসি লেভেলে যেমন জ্ঞানমূলক দেয়, অনুধাবন দেয়, তাই না? যে হচ্ছে অপস্তা গল্পের কথকের নাম কি, অনুপম। তারপর কি বিদ্রোহী কবিতা লিখেছেন কে, এই ধরনের সিম্পল সিম্পল প্রশ্ন কখনো দিবে না এখানে। তাহলে কি দেবে, যেমন দেবে এই যে আগুনের সম্বোধনা বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে দেবে ভাইয়া অনুধাবনমূলক প্রশ্ন। কি মূলক প্রশ্ন? অনুধাবনমূলক প্রশ্ন, ঠিক আছে? অর্থাৎ তুমি ওই লাইনটা দ্বারা বা লেখক কি বুঝাইছেন বা তোমার অপিনিয়ন কি, তুমি কি বোঝো যে বলবীর বল উন্নত মমশির শির নেহারি নতশির আমারই নতশির ওই শিকড় হিমাদ্রি, আমি চিরদুর্দম দুর্মিলিত নৃশংস মহাপ্রলয় আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস, এই যে লাইনগুলো, বা তোমার হচ্ছে সোনাত্তরী কবিতায়, ঠিক আছে, কুলে একা বসে আছি নাহি ভরসা, বা তোমার হচ্ছে প্রতিদান, ঠিক আছে, যে আমার এ পথ ভাঙিয়াছে যেবা, বা আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাড়ি তার ঘর আপন করিয়া কাঁদিয়া বেড়াই যে মোর করিয়াছে পর। মানে এই যে লাইনগুলো ভাই, ঠিক আছে, আমার তো সব মনে নাই। সো এই যে লাইনগুলো, এই লাইনগুলোর যে অন্তর্নিহিত অর্থ বা এই যে লাইনগুলো, এটা দ্বারা লেখক কি বোঝাইছেন বা তুমি কি বোঝো, তোমার অপিনিয়ন কি, আশা করি বুঝছো। মানে ওই যে লাইনগুলো গদ্যপদ্য নাটক উপন্যাসে, এবং মোস্ট ইম্পর্টেন্ট কোন লাইনগুলো সেগুলো আমরা একটু পরে দেখব, ঠিক আছে? কারণ তোমরা জানো যে আমাদের যে লেকচার শিট সেখান থেকে 100% কমন পড়ে, ইনশাল্লাহ এবারও পড়বে, ঠিক আছে? আমাদের যে ডায়মন্ড পেইড বেসের যে লেকচার শিটগুলো তোমাদের হচ্ছে এই যে, ঠিক আছে, একটু পরে আমরা দেখব যে এইগুলো হচ্ছে কোথা থেকে আসে বা কোথা থেকে আমরা পড়ব। আচ্ছা, তাহলে বুঝছো যে জ্ঞানমূলক প্রশ্ন, যে অপস্তা গল্পের অনুপমের বয়স কত ছিল, না ভাই এইরকম ভাই সিম্পল সিম্পল প্রশ্ন কখনো পড়বে না, ঠিক আছে? আচ্ছা, এই যে লেখক কোন দাসত্বের কথা বলেছেন, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড খুলনা ইউনিভার্সিটি দুই ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ। স্পেশালি এই উদ্দীপকটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক বছর আসছে, এইবারও আসবে, বুঝছো? অর্থাৎ 10 মার্ক কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তারপর কি দেখো, তারপরে কি দেয় যে
তোমাদেরকে এর আগে আমরা যে পেইড ব্যাচের লাস্ট অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার 10 দিন বা 15 দিন আগে তোমাদের কিন্তু একটা ফাইনাল সাজেশন দিই। সেখান থেকে দেখো আমি কি বলছিলাম যে উদ্দীপক আসবে এবং তোমাদের সারাংশ, সারমর্ম বা ভাব সম্প্রসারণ বা অনুচ্ছেদ লেখো। দেখো ভাব সম্প্রসারণ আসবে। এখন কথা হচ্ছে ভাইয়া ভাব সম্প্রসারণ আবার কি, এবং ভাব সম্প্রসারণ আশা করি তোমরা কিন্তু এটার সাথে পরিচিত যে ভাব সম্প্রসারণ জিনিসটা কি। অনেকে আবার করে কি এই ভাব সম্প্রসারণ তোমাদের এই যে আমার অনেক স্টুডেন্ট আছে, ঠিক আছে, তাদের খাতা, সো অনেকে লেখে যে প্রথমে একটা করে তারা কি করে, আচ্ছা একটু মার্ক করে দিই। দেখো প্রথমে একটা প্যারা করে, ফের আরেকটা প্যারা করা, ফের আরেকটা, অর্থাৎ 3টা স্টেপ করে। এইরকম 3টা স্টেপ ভাই করা যাবে না। ভাব সম্প্রসারণ সবসময় লিখতে হবে একটা প্যারায়, ঠিক আছে, একটা প্যারায় লিখতে হবে। অর্থাৎ অনেকে করে কি এখানে লিখে মূল ভাব, তারপরে কি সম্প্রসারণ ভাব, তারপরে মন্তব্য করে। না, এটা করা যাবে না। এটা হচ্ছে সেই প্রাচীন যুগের ভাই। এখন তোমাকে স্মার্ট ওয়েতে এগোতে হবে এবং তোমাকে একটা প্যারায় লিখতে হবে, ঠিক আছে। সেটা কেমন সেটা আমরা একটু পরে দেখবো। আশা করি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। অর্থাৎ ভাব সম্প্রসারণ থেকে প্রশ্ন আসবে, প্যারা নাই ভাই। দেখছো 5 মার্ক তুমি লিখলে কিন্তু 5-এর মধ্যে 5.5 বা 5ও পেতে পারো, অর্থাৎ ভালো করে লিখলে। বেসিক কনসেপ্টটা তুমি তুলে ধরতে পারলে তুমি কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো আরেকটা কথা বলি, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু তোমাদের লিখিত অংশের জন্য স্পেসিফিক কিন্তু প্লেস দেয়, ঠিক আছে। আমার প্রিয় এইচএসসি 25 ব্যাচ, তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবে, ঠিক আছে, এইচএসসি কত ব্যাচ, এইচএসসি 25 ব্যাচ, অর্থাৎ ফার্স্ট টাইমে যারা ভর্তি পরীক্ষা দিবে, তোমরা অনেকে জানো না যে ঢাকা ইউনিভার্সিটি এই যে ভাব সম্প্রসারণ বা উদ্দীপকটা লেখার জন্য কিন্তু এইরকম একটা বক্স থাকবে। অর্থাৎ এই বক্সের মধ্যে কিন্তু তোমার লেখা শেষ করতে হবে। যাদের হাতের লেখা একটু মোটা মোটা তারা কিন্তু এখন থেকে প্র্যাকটিস করো, আশা করি বুঝছো, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো বলতে বলতে সারাংশ চলে এসেছে। অর্থাৎ আমরা যে সাজেশন দিই যে সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ বা অনুচ্ছেদ লেখো বা ট্রান্সলেশন, ঠিক আছে, অর্থাৎ বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, এই দেখো সারমর্ম আসে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এগুলো কোথা থেকে আসবে, আমরা যে এইচএসসি থেকে পড়ছি সেখান থেকে আসবে নাকি কোথা থেকে আসবে সেগুলো একটু পরে দেখবো, ঠিক আছে। জাস্ট কন্টিনিউ করো এবং মনোযোগ দিয়ে কথাগুলো নোট ডাউন করার চেষ্টা করবা, যেগুলো ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে। আচ্ছা, তারপর কি দেখো যে বাংলা অনুবাদ, এই দেখো, অর্থাৎ কি ট্রান্সলেশন, ঠিক আছে, ট্রান্সলেশন থেকে অর্থাৎ বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা। আচ্ছা, তারপর দেখো, আচ্ছা এইবার হচ্ছে দেখো যে খুলনা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, খুলনা বিশ্ববিদ্যালয় কি, যে আমরা দেখছি যে তোমাদেরকে বলেছিলাম যে খুলনা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু লিখিত অংশ একটু ডিফারেন্ট হবে, একটু অবশ্যই ডিফারেন্ট হবে। দেখো তোমাদের খুলনা ইউনিভার্সিটি ফার্স্ট অফ অল দিয়েছে কি অভিশ্রুতি কাকে বলে, কি বলে অভিশ্রুতি কাকে বলে, এটা হচ্ছে তোমাদের ধ্বনি পরিবর্তন। আমি কি বলছিলাম যে 9-10-এর যে বাংলা ব্যাকরণ বইটা রয়েছে 9-10-এর, এই বইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর বিসিএস অর এভরি তোমার চাকরি পরীক্ষায়। অর্থাৎ প্রত্যেকটা চাকরি পরীক্ষায় এই 9-10-এর যে বইটা রয়েছে না বাংলা, ঠিক আছে, ব্যাকরণ, এই বইটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ কিছু কিছু ইউনিভার্সিটি লাইক রাজশাহী ইউনিভার্সিটি, সিইউ মানে হচ্ছে চট্টগ্রামে, ঠিক আছে, এইরকম ইউনিভার্সিটি তোমার হচ্ছে কি করে, এরা সরাসরি তুলে দেয়, মানে এখান থেকে সরাসরি কি একদম তুলে দেয় লাইন। যেমন হচ্ছে কোনো একটা উদাহরণ তুলে দেবে, ঠিক আছে, যে গাছ থেকে পাতা পড়ে বা হচ্ছে ছাদ থেকে বৃষ্টি পড়ে, এটা হচ্ছে কোন কারক, বা হচ্ছে সিংহাসন, মানে ওই যে উদাহরণ কিছু কিছু ইউনিভার্সিটি কি করে একদম তুলে দেয়। সো 9-10-এর এই বইটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, আশা করি বুঝছো। এখন হচ্ছে অভিশ্রুতি কাকে বলে, আমি কি বলছিলাম যে তোমাদের খুলনা ইউনিভার্সিটির জন্য, ঠিক আছে, খুলনা ইউনিভার্সিটির জন্য কি পড়বে সংক্ষিপ্ত প্রশ্ন, কি ভাই সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কেমন দেখো, প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এক করে। অর্থাৎ তোমাদের এই যে তোমাদের হচ্ছে অভিশ্রুতি কাকে বলে, অর্থাৎ জাস্ট ডেফিনেশন সংজ্ঞা দিলে এনাফ, ঠিক আছে। তারপর কি কোকনদ এবং করন্ত শব্দ দুটি সমর্থক, অর্থাৎ কি কি বলছিলাম যে তোমাদের সমর্থক শব্দ, বিপরীত শব্দ। আচ্ছা স্যার আপনার, আচ্ছা জুবাইদ ইসলাম জবা প্রশ্ন করছে, স্যার আমি খুলনা ইউনিভার্সিটি আপনার পেইড ব্যাচে ভর্তি চাই। আচ্ছা, পরে যোগাযোগ করো, ঠিক আছে, ক্লাসটা কন্টিনিউ করো। তারপর দেখো যে অনতবিহত এবং নিরপরাধ হরিণ সংখ্যারে, অর্থাৎ এটা হচ্ছে উপসর্গ প্রশ্ন করছে। অর্থাৎ তোমাদের যে বলি যে ভাই কারক, বিভক্তি, সমাস, প্রকৃত প্রত্যয়, উপসর্গ, তোমার হচ্ছে ধ্বনি পরিবর্তন, ঠিক আছে, এই কিছু টপিকগুলো, এই টপিকগুলো ভাই মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে। বলতে বলতে এই যে সমাজ থেকে চলে এসেছে, দেখছো, অর্থাৎ সমাস, কারক, বিভক্তি, ধ্বনি পরিবর্তন মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর ওইগুলো তো হচ্ছে এক কথায় প্রকাশ, বাগধারা, বিপরীত শব্দ, সমর্থক শব্দ, পারিভাষিক শব্দ, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট আসবে। আচ্ছা,
জাস্ট তোমাদেরকে আমি বলছি বা দেখাচ্ছি যে কোন কোন আইটেম থেকে প্রশ্ন আসছে। কারণ এটা হচ্ছে যুদ্ধের ময়দান। তুমি যদি যুদ্ধের ময়দানটা ভালো করে না বুঝতে পারো যে কোন কোন টপিক থেকে আমার প্রশ্ন আসছে, তাহলে কিন্তু তুমি যুদ্ধে টিকতে পারবে না। অ্যাডমিশন কিন্তু একটা যুদ্ধের মতো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমি ফারহানা। আচ্ছা ফারহানা, কি প্রশ্ন যে কিভাবে, ভাইয়া আমি লিখিত অংশে ইংলিশে দুর্বল, ইংলিশে লিখিত অংশে কিভাবে ভালো করব? আচ্ছা, ক্লাসটা কন্টিনিউ করবো। আর ইংলিশের উপরে ক্লাস অলরেডি হয়ে গেছে, সেটা হচ্ছে তোমরা একটু স্ক্রলিং করে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলেও রয়েছে এবং ফেসবুক পেজেও রয়েছে, ঠিক আছে? ওটা দেখে নিও। আচ্ছা দেখো, আমারে তুমি করিবে খান, এই নহে মোর প্রার্থনা, বাক্যটি আমার শব্দটি কারক ও বিভক্তি, অর্থাৎ আমারে কারক বিভক্তি, অর্থাৎ কি দেখো, বলতে বলতে কারক বিভক্তি কিন্তু চলে আসছে, অর্থাৎ কারক বিভক্তি সমাস, তোমার ধ্বনি পরিবর্তন, আবার কি উপসর্গ, সমর্থক শব্দ, বুঝছো? আচ্ছা তারপর দেখো, তারপরে কি প্রশ্ন, তারপরে প্রশ্ন হচ্ছে যে 2 নম্বর যে প্রশ্ন, এই যে 2 নম্বর হচ্ছে কি, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে ছাত্র কোন কর্তা, অর্থাৎ কি কোন কর্তা, ঠিক আছে? সব কিন্তু হচ্ছে পেইড ব্যাসে পড়াইছি। তারপর দেখো, সাপেক্ষ সর্বনাম কি, সাপেক্ষ সর্বনাম অর্থাৎ বিশেষ্য বিশেষণ সর্বনাম, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো, যুক্ত বর্ণ চলে এসেছে। আচ্ছা, কার মতানুসারে, অর্থাৎ কি প্রত্যেকটা দেখো সংক্ষিপ্ত কিন্তু প্রশ্ন, তোমাদের আগে আমি কি বলছিলাম যে 10টা বা হচ্ছে 5টা অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্ন খুলনা ইউনিভার্সিটি, কোথায়, খুলনা ইউনিভার্সিটি কিন্তু দেবে, বাট এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটির জন্য উদ্দীপক ইম্পর্টেন্ট। আচ্ছা এই দেখো, তোমাদের কি কি বলছিলাম যে সারাংশ, সারমর্ম বা ভাব সম্প্রসারণ বা অনুচ্ছেদ, এই টপিক থেকে খুলনা ইউনিভার্সিটি প্রশ্ন আসবেই। দেখো অনুচ্ছেদ থেকে প্রশ্ন আসছে, এবং তোমাদের কি বলছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার থেকে প্রশ্ন আসবে, যে এই যে জুলাই আপরাইজিং হচ্ছে, মানে জুলাই যে অভ্যুত্থান হলো, ঠিক আছে? এই দেখো, জুলাই বিপ্লবের যে গ্রাফিটি, সেটা হচ্ছে শিরোনামে একটি অনুচ্ছেদ লেখো। তাহলে কি তোমার যে কারেন্ট বিষয় বলে বৈশ্বিক বা বাংলাদেশের, ঠিক আছে, যেমন হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ, বা বৈশ্বিক হচ্ছে বিশ্ব রাজনীতি, তারপর বাংলাদেশে কোনো একটা বিষয় নিয়ে, মানে মোস্ট ইম্পর্টেন্ট আলোচিত একটা বিষয় নিয়েও কিন্তু আসতে পারে। সো এগুলো হচ্ছে একটু চোখ কান খোলা রাখতে হবে। আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া, কোন কোন বিষয়গুলো সাজেশন দিবেন, ঠিক আছে? বা হচ্ছে কিভাবে কি করব। আচ্ছা দেখো, তোমাদের এই যে, আচ্ছা ভাইয়া আপনার নাম্বারটা, আচ্ছা আমার নাম্বার হচ্ছে পরে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ক্লাসটা কন্টিনিউ করতে হবে। আচ্ছা দেখো, এখানে বলা হচ্ছে যে নেক নিয়ত নিয়ে কঠোর ধৈর্য এবং চেষ্টা করলে সফল হবে। নিয়ত থাকতে হবে ভাই, নেক কি থাকতে হবে, নেক নিয়ত। অ্যাডমিশনের সময় অনেক পোলাপান কি করে, ইললিগাল রিলেশন করে, ভুলভাল কাজ করে, অনেকে ব্যাড হ্যাবিট বা ব্যাড কোম্পানির সাথে মিশে, খারাপ বন্ধু বান্ধবের সাথে মিশে সময় নষ্ট করে। অ্যাডমিশন পিরিয়ডটা এমন একটা টাইম, এটা হচ্ছে তোমার জীবনের টার্নিং পয়েন্ট, বুঝছো? অর্থাৎ তোমার পরবর্তী 4 থেকে 5 বছরের যে একটা গন্তব্য, ভবিষ্যৎ এখানে কিন্তু নির্ধারণ হবে। তুমি যদি ভাই আজকে ঢাবিয়ান হও, এই যে ঢাকা ইউনিভার্সিটিতে ল পাও, ঠিক আছে? তারপর হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে ল পাও, ঠিক আছে? কি পাও, ল পাও। তুমি আর 4 থেকে 5টা বছর পরে তুমি জাজ, জাজ হবা, কি হবা, বিচারক হবা, ঠিক আছে? বিচারক হবা। সো তুমি যদি বিচারক হতে চাও, প্রধান বিচারপতি হতে চাও, এবং অ্যাটর্নি জেনারেল বা এই যে বড় বড় যে পাওয়ারফুল জবগুলো রয়েছে যদি পেতে চাও, একটা ভালো পজিশন ভাই, এইসব প্রেম প্রীতি ভাই বাদ দিতে হবে, এবং কি করতে হবে, পড়াশোনা করতে হবে। কারণ এই একটা বিষয় যেটা তোমাকে অনেক বড় লেভেলে যেতে পারে। সো আমি আমার স্টুডেন্টকে অফলাইন অনলাইনে সবসময় বলি, অ্যাডমিশন টাইমে একটা মিনিটও ওয়েস্ট করা যাবে না, একটা সময় নষ্ট করা যাবে না, বুঝছো? আশা করি বুঝছো। এর আগের ক্লাসে অনেক জ্ঞান দিয়েছি, অনেক মোটিভেট করেছি, অনেকজনা ব্রেকআপ করছে। আমি তো ব্রেকআপ করতে বলিনি ভাই, তুমি বিয়ে করো, বিয়ে করে তারপর পড়াশোনা করো। কেন তুমি সময় নষ্ট করছো রাতের পর রাত জেগে, রাত 12টার পর থেকে? তুমি যখন রাত 12টার পর থেকে একদম ভোর 5টা পর্যন্ত কথা বলছো, ঠিক আছে, এই যে তোমার 5 থেকে 6 ঘন্টা তুমি নষ্ট করছো, তারপর সে সকাল হচ্ছে 12টার সময় উঠছো, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে ফের ঘুমাচ্ছ, এই যে দিন ভাই চলে যাচ্ছে। কিন্তু তোমার তুমি যখন হচ্ছে এই কথা বলছো, সময় নষ্ট করছো, ঠিক আছে, আরেকটা স্টুডেন্ট সে কিন্তু পড়াশোনা করছে, তাহলে দিন শেষে যখন পাবলিক আর না হতে পারবা, তখন ওই দোষ দিবা আল্লাহকে, যে আল্লাহ কি শুধু আমাকেই ধরে, বা আল্লাহ আমাকে চান্স দিয়ে আমার ভাগ্যই নেই, আমার ভাগ্যটাই মন্দ, মানে আমার ভাগ্যটাই মন্দ, এইরকম ভাই আল্লাহকে দোষারোপ করলে হবে না। আল্লাহ সবসময় বান্দার দেওয়ার জন্য রয়েছে। সো তোমাকে পরিশ্রম করতে হবে,
ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের, তোমরা জানো যে অ্যাডমিশন যে ডায়মন্ড পেইড ব্যাচ, সেখানে হচ্ছে সকল বিষয়ে, সকল বিষয় বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, আইকিউ, ম্যাথ, ইভেন লিখিত অংশের জন্য মাত্র একটি কোর্সে পেয়ে যাবো। অর্থাৎ তোমাদের আর ভিন্ন ভিন্ন কোর্সে কিন্তু ভর্তি হতে হবে না। অর্থাৎ তোমাকে হচ্ছে ঢাবির জন্য একটা কোর্সে, রাবির জন্য একটা কোর্স, চট্টগ্রামের জন্য একটা কোর্স, খুবির জন্য মানে খুলনা ইউনিভার্সিটির জন্য একটা কোর্স, বিউপির জন্য একটা কোর্স, তারপর কি তোমার হচ্ছে গুচ্ছের জন্য। সো এই ভিন্ন ভিন্ন কোর্সে না ভর্তি হয়ে আমরা স্টুডেন্টের কথা ভেবেই মাত্র দুইটা কোর্স, একটা হচ্ছে এমসিকিউ, কি এমসিকিউ, আর এটা হচ্ছে কি রিটেন। অর্থাৎ হচ্ছে রিটেন হচ্ছে তোমরা জানো যে খুলনা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ডিইউ ঢাকা ইউনিভার্সিটি, তারপর কি যে জেএনইউ অর্থাৎ জগন্নাথ ইউনিভার্সিটি, ঠিক আছে। এই একটা কোর্সে শেষ, এবং বাংলা, ইংলিশ, জিকে, মৌলিক জিকে, আইকিউ, ম্যাথ এক কোর্সে শেষ। শুধুমাত্র স্টুডেন্টের কথা ভেবেই অত বাড়তি তোমাদের টাকাও দিতে হবে না। ইভেন তোমাদের জন্য ফাইনাল মডেল টেস্ট থাকবে, ঠিক আছে। অর্থাৎ পরীক্ষা দেওয়ার সিস্টেমও থাকবে। তোমাদের আর এক্সট্রা টাকা দিয়ে যে আমি হচ্ছে পরীক্ষা দিব এক্সট্রা টাকা দিয়ে, অনেক প্ল্যাটফর্ম আছে কি তোমার হচ্ছে এক্সামের জন্য টাকা নেয় 400-500 করে, না, আমাদের ওরকম সিস্টেম নাই। তোমাদের কথা ভেবেই, ঠিক আছে, অনেক স্টুডেন্ট অনুরোধেই মূলত এই ডিসিশন নেওয়া। আচ্ছা, তারপর কি আমরাই সারা বাংলাদেশে 200+ ক্লাস নেব, 200+, ঠিক আছে। আর সবগুলো ক্লাস হচ্ছে কোনো রেকর্ড ক্লাস থাকবে না। অনেক প্ল্যাটফর্ম থাকে পূর্বের রেকর্ড ক্লাস চালিয়ে দেয়, ঠিক আছে। বাট আমাদের হচ্ছে স্টুডেন্ট হচ্ছে যতক্ষণ পর্যন্ত স্টুডেন্টরা সমস্ত বিষয় বা অ্যাডমিশনের জন্য পাকাপোক্ত হয় বা প্রস্তুত হয় 100%, ততক্ষণ পর্যন্ত আনলিমিটেড ক্লাস থাকবে। অর্থাৎ যেমন অনেকে আছে তোমার হচ্ছে বাংলার জন্য 20টা ক্লাস, ঠিক আছে, নো ভাই। অর্থাৎ কোনো লিমিটেশন নাই এখানে যে আমি 20টা ক্লাস নিলাম, গদ্য পদ্য নাটক উপন্যাস একদিনে হচ্ছে 4-5টা করে দিলাম, ভাই না, এটা হবে না। লাইন বাই লাইন কোনটা মোস্ট ইম্পর্টেন্ট। আর আমাদের লেকচার শিটগুলো এইভাবেই তৈরি করা যে কোথা থেকে প্রশ্ন আসছে। এই যেমন হচ্ছে তোমাদের যে লিখিত অংশ, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটির যে লিখিত অংশ, এই যে অপরিস্তা, এই যে বিগত সালের যে প্রশ্ন, অর্থাৎ বিগত সালে এই প্রশ্নগুলো আসছে। তারপর কি যে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি কোন কোন তোমাদের অনুচ্ছেদগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে প্রত্যেকটা এখানে কিন্তু গদ্য পদ্য নাটক উপন্যাসের A to Z দেওয়া রয়েছে। এই যে আমার পথ, ঠিক আছে, শুধুমাত্র উদ্দীপক নয়, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। অর্থাৎ তোমরা যে প্রশ্ন করো ভাইয়া যে বাংলার জন্য কিসের জন্য, বাংলা, তারপর হচ্ছে কি ইংলিশের জন্য কোন কোন টপিকগুলো ভাই পড়বো। অর্থাৎ আমাদের এই লেকচার শিটগুলো এমনভাবেই তৈরি করা যে স্টুডেন্টকে যেন টেনশন করতে না হয় বা মাঝ পর্যায়ে এসে ডিপ্রেশনে ভোগানোর জন্য, যে কোন কোন টপিকগুলো আমি তো অনেক পড়ছি বাট কিছু কিছু সময় মনে হয় যে কি আমি অনেক পড়ছি বাট নার্ভাস, ডিপ্রেশন, হতাশা। মানে কি একটা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ এগোবো। দেখো মোস্ট অফ দ্য স্টুডেন্ট, ঠিক আছে, বেশিরভাগ স্টুডেন্ট চান্স না পেছনের কারণ হচ্ছে একটাই, যে সঠিক গাইডলাইনের অভাব। ইয়েস, সঠিক গাইডলাইন পায় না। অর্থাৎ কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা এটার পরে ওটা পড়বো নাকি এটার পরে এটা পড়বো, এটা বুঝতে পারে না। মানে এটা হ জ বড় অবস্থা হয়ে যায়। কি অবস্থা? এই যে হ জ ব র ল, বিশৃঙ্খল একটা অবস্থা, বুঝছো। এই জন্য কিন্তু অনেকজনা তোমার দ্বিধাদ্বন্দ্বে ভোগে, হতাশায় ভোগে। দ্যাট ইজ ভাই ভালো প্রিপারেশন নেওয়া সত্ত্বেও কিন্তু লাস্টে চান্স হয় না, ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে তোমাদের প্রত্যেকটা যেমন হচ্ছে বিলাসী মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, বিলাসী। তারপর হচ্ছে কি এই যে তোমাদের হচ্ছে যে আমার পথ, তারপর হচ্ছে কি মানব কল্যাণ। একবার হচ্ছে ঢাবিতে কিন্তু প্রশ্ন আসছে এই মানব কল্যাণ থেকে, আবার হচ্ছে তোমাদের এই যে মাসি পিসি থেকেও আসছে মনে হয় হচ্ছে। সো প্রত্যেকটা গদ্য পদ্য নাটক উপন্যাসে এখানে A to Z দেওয়া রয়েছে। তোমাকে আর টেনশন করতে হবে না যে আমি কোথা থেকে পড়বো বা কি করব, হ্যাঁ, কোন আইটেমগুলো আমি পড়বো। এখানে হচ্ছে প্রত্যেকটা গদ্য পদ্য নাটক উপন্যাসে A to Z দেওয়া রয়েছে। এবং আমাদের এই যে হচ্ছে তোমরা জানো যে লেকচার শিটগুলো, এই যে এখানে হচ্ছে তোমাদের হচ্ছে লিখিত অংশের জন্যই 3টা লেকচার শিট, 3টা হচ্ছে বই দেওয়া হবে, এই যে রিটেন পার্ট। আচ্ছা, তারপর দেখো এখানে হচ্ছে প্রত্যেকটা তোমাদের যে লেকচার শিটগুলো অনেক আছে এখানে, ঠিক আছে। যেমন হচ্ছে তারা বিউপিতে দেবে, তোমরা জানো যে বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনস, ঠিক আছে, এখানে কিন্তু ভাইভা হয়। আচ্ছা, সাধারণ জ্ঞানের 7 নম্বর লেকচার শিট, মৌলিক জিকে 3 নম্বর, বাক্য শুদ্ধিকরণ, এখানে অনেক লেকচার শিট রয়েছে। সো তোমরা যারা প্রশ্ন করো, এইগুলো দেখানোর একটাই কারণ যে তোমরা যারা প্রশ্ন করো যে ভাইয়া কোন কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের এই লেকচার শিটগুলো এমন করে তৈরি করা যে
এই যে টপিকগুলো, ঠিক আছে, এই টপিকগুলোর বাইরে কখনো প্রশ্ন আসেনি, আসবেও না ইনশাল্লাহ, ঠিক আছে। অর্থাৎ তোমাকে আর প্রশ্ন করতে হবে না বা কোনো সাজেশন নিতে হবে না। এই যে টপিকগুলো, কারক বিভক্তি, সমাস, প্রকৃত প্রত্যয়, পদ পরিবর্তন, হ্যাঁ, তারপর কি সমাস, উপসর্গ, দেখছো এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। অনেক টপিক রয়েছে, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, আইকিউ, ম্যাথ, আইসিটি, হ্যাঁ আইসিটিও রয়েছে, কিছু কিছু ইউনিভার্সিটি কিন্তু আইসিটি থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। আচ্ছা, সো এখন কথা হচ্ছে যে এই যে উদ্দীপক, অনেক কথাই তো বললাম, ঠিক আছে। সো এই যে উদ্দীপকটা, এই উদ্দীপকটা হচ্ছে কিভাবে কিভাবে আমরা লিখবো, তোমার যে এইচএসসি, ঠিক আছে, এইচএসসি লেভেলের যে উদ্দীপক লিখতে সেইভাবে না কিভাবে লিখবো, না ভাই, এইচএসসি লেভেলের উদ্দীপক আর এই উদ্দীপক কখনো একভাবে লেখা যাবে না। এখানে সবসময় তোমাকে প্রায়োরিটি দিতে হবে যে তুমি কি বোঝো, ঠিক আছে, তুমি কি বোঝো, এবং তোমার যে বোর্ড বই, কি বই, এই বোর্ড বই অর্থাৎ সাহিত্য পাঠে ওই লেখকের যে চিন্তা ভাবনা, যেমন এই যে ঠাই নাই ছোট সে তরি, উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে, দেখেছো, মানে একটা লাইন দ্বারা কি বোঝাচ্ছে কবি বা তুমি কি বুঝছো, আশা করি বুঝছো, মানে একটা লাইনের মানে মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো দ্বারা কি বোঝানো হয়েছে এটাই কিন্তু আসবে, আশা করি বুঝছো। বাট কিন্তু খুলনা ইউনিভার্সিটি কিন্তু এরকম নাই। খুলনা ইউনিভার্সিটি তোমার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দেবে, যেমন ওই যে বললাম, যেমন তোমাকে দিল যে শেষের কবিতা, কিসের কবিতা, এই যে শেষের যে কবিতা, এই শেষের কবিতা, এই শেষের কবিতাটি কি, এটা উপন্যাস, নাটক, ছোট গল্প নাকি প্রবন্ধ, ঠিক আছে। তো শেষের কবিতা তোমরা জানো যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কি উপন্যাস, ঠিক আছে, শিওর তো, আচ্ছা, এটা হচ্ছে উপন্যাস। সো এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন করতে পারে, ঠিক আছে। এবং কি পড়বা সমস্ত আমাদের লেকচার শিটে, তোমরা যখন হয়েছে এই যে দেখবা, এই লেকচার শিটে A to Z রয়েছে। আশা করি বুঝছো যে খুলনা ইউনিভার্সিটি এই উদ্দীপক থেকে প্রশ্ন আসবে না, বাট এই উদ্দীপক হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জন্য। কার জন্য? ঢাকা ইউনিভার্সিটির জন্য। আমার সাজেশন দিব, ঠিক আছে, কোন কোন টপিকগুলো ফর ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড খুলনা ইউনিভার্সিটির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তার আগে তোমাকে বুঝতে হবে যে এই যে লিখিত অংশ, এই লিখিত অংশ কেমনভাবে আমরা আনসার করব। যেমন দেখো যে শূন্য নদীর তীরে রহিণ পরি কেন, ব্যাখ্যা করো, অর্থাৎ কোনো একটা লাইনের ব্যাখ্যা, মানে এক কথায় অনুধাবন, তোমার যে অপিনিয়ন এবং লেখকের যে অপিনিয়ন, এই একটা সাদৃশ্য করে জাস্ট লিখবা, ঠিক আছে। এবং প্রথমে এই যে ধরো তোমরা হচ্ছে গণমত প্রশ্ন লিখছো, ঠিক আছে, এই যে বা হচ্ছে তোমাদের হচ্ছে একটা প্রশ্ন লিখবা, এই যে প্রথম যে দুইটা লাইন, এই দুইটা লাইন মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। কারণ দেখো আমার এই স্টুডেন্ট লিখছে যে মাসিপিসি গল্পের দুই বিধবা ও এক তরুণীর অস্তিত্ব রক্ষার সাহসিকতা ফুটে উঠেছে। আচ্ছা, দেখছো এই স্টুডেন্টটা কিন্তু অনেক ভালো লিখছে যে মাসিপিসি গল্পে দুই বিধবা, আচ্ছা দুই বিধবা বলতে মাসিপিসি ও এক তরুণীর, অর্থাৎ যে আহ্লাদী, তাই না, অস্তিত্বের রক্ষার সাহসিকতা ফুটে উঠেছে। অর্থাৎ প্রথম যে দুইটা লাইন লিখবা, ওই কবিতা বা ওই যে গদ্য নাটক উপন্যাসের কি ফুটিয়ে তুলেছে বা কি সাদৃশ্য রয়েছে, ঠিক আছে, ওইটা কিন্তু এক লাইনে প্রকাশ করতে হবে। তারপরে যে লাইনগুলো লিখবা, এই লাইনগুলো জাস্ট এর সাথে সাদৃশ্য রেখে 2 থেকে 3টা লাইন লিখে দিলে এনাফ, তোমাকে বেশি লিখতে হবে না, ঠিক আছে। তোমরা যে লেখো যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, মানে তোমরা যে এইচএসসি লেভেলে যেটা লেখো, ঠিক আছে, এইচএসসি লেভেলের যে মানে পেজের পর পেজ তোমার নিয়ে যাও, মানে নিয়ে যাও লুজ শিট, একটা সৃজনশীল প্রশ্ন তোমার হচ্ছে কয়েকজন 8 থেকে 9 পেজও লেখে, সো এটা করা যাবে না। তোমাদের জন্য স্পেসিফিক এই প্লেস দেওয়া থাকবে, এর মধ্যে কিন্তু তোমাদের লিখতে হবে। এবং তোমরা অবশ্যই যে রিলিভেন্ট লিখতে হবে, প্রাসঙ্গিক লিখতে হবে, তোমাকে এমন কিছু লেখা যাবে না। আরেকটা কথা, এই যে বানান মিস্টেক করা যাবে না, বানান ভুল করা যাবে না। মনে করো তুমি এই যে লিখছে মাসিপিসি গল্পের, ঠিক আছে, মাসিপিসি গল্পের দুই বিধবা, এই বিধবা বানান ভুল করলে, তরুণীর মধ্যন জায়গায় দন্তনা দিয়ে দিলে, অস্তিত্ব বানান ভুল করলে, তো একটা লাইনে বলতে যদি তোমার দুইটা বানান ভুল যায়, তো মার্ক কোথায় দেবে তোমার? সো স্পেলিং মিস্টেক করা যাবে না, গ্রামার মিস্টেক করা যাবে না। আর তুমি যদি প্রাসঙ্গিকতা তোমার ঠিক থাকে, প্রাসঙ্গিকতা ঠিক আছে, তুমি 100তে 100 পাবা, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখবো আমরা যে উদ্দীপক তো গেল, উদ্দীপক তো বুঝলাম। এইবার কথা হচ্ছে যে এখানে প্রত্যেকটা তোমাদের যে গদ্য পদ্য নাটক উপন্যাসে অনেক দেওয়া রয়েছে, অনেক অনেক। এইবার কথা হচ্ছে যে তোমাদের যে বলছিলাম যে সারাংশ, সারমর্ম এবং ভাব সম্প্রসারণ বা অনুচ্ছেদ, এই টপিকটা, অর্থাৎ তোমাদের খুলনা ইউনিভার্সিটি অর্থাৎ KU অ্যান্ড DU, ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড খুলনা ইউনিভার্সিটির জন্য সারাংশ, ঠিক আছে, সারাংশ এবং সারমর্ম, ঠিক আছে, এই দুটো টপিক সংক্ষিপ্ত করে লিখছি। তারপর হচ্ছে কি অনুচ্ছেদ, তারপর কি তোমাদের ভাব সম্প্রসারণ, এই যে টপিকগুলো অনুচ্ছেদ, ভাব সম্প্রসারণ,
তারপর কি সারাংশ সারমর্ম, এই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এইগুলো কিভাবে লিখবো, এইগুলো প্রত্যেকটা এখানে তোমাদের দেওয়া রয়েছে, তোমরা কিভাবে লিখবা। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে অ্যাডমিশন ডায়মন্ড পেইড ব্যাচে এখানে প্রত্যেকটা আইটেম দেখছো, গদ্য পদ্য নাটক উপন্যাসের জন্য কতগুলো হচ্ছে উদ্দীপক। ঠিক আছে, শুধুমাত্র একটা লেকচার শিট দেখাচ্ছে এখানে, এখনো 2টা লেকচার শিট রয়েছে, শুধুমাত্র লেকচার শিট নাই, বই রয়েছে শুধুমাত্র রিটেনের জন্য। আচ্ছা, অর্থাৎ তোমাদেরকে ভাবতে হবে না যে কোনগুলো আমরা পড়বো। সো এই যে টপিকগুলো বললাম, কি বললাম, সারাংশ সারমর্ম, তারপর হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্ন ফর খুলনা ইউনিভার্সিটি, ভাব সম্প্রসারণ, অনুচ্ছেদ। আচ্ছা, আরেকটা টপিক বলবো, সেটা হচ্ছে বাক্য শুদ্ধিকরণ, মোস্ট ইম্পর্টেন্ট। বাক্য কি শুদ্ধিকরণ, এটা আবার কেমন বাক্য শুদ্ধিকরণ। ঠিক আছে, এটা হচ্ছে ধরো এই একটা বাক্য, মানুষের চাহিদা সীমিত হলো অতিরিক্ত চাহিদার আকাঙ্ক্ষা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে, মানে এইরকম তোমাদের অনুচ্ছেদ আসতে পারে, এরকম অনুচ্ছেদ আসতে পারে, অর্থাৎ 3টা থেকে 4টা লাইন দেবে, ওই লাইনের মধ্যে কোনো ভুল থাকলে তোমাকে শুদ্ধ করে লিখতে হবে। আবার কি একটা লাইন দিতে পারে, যেমন এই একটা লাইন, ঠিক আছে, এই লাইনেও একটা দিতে পারে, অর্থাৎ কি এই বাক্যটা তোমাকে শুদ্ধ করতে হবে। আচ্ছা, বাক্য শুদ্ধিকরণ গেল, এবং বাক্যের গঠন। ঠিক আছে, একটা বাক্য কিভাবে গঠন হয়, গঠিত হয়। আরেকটা হচ্ছে কি তোমাদের পদ পরিবর্তন, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড খুলনা ইউনিভার্সিটির জন্য, স্পেশালি ঢাকা ইউনিভার্সিটির জন্য কি ভাই, পদ পরিবর্তন। এই যে টপিকগুলো বলছি অবশ্যই নোট ডাউন করার চেষ্টা করবা। পদ পরিবর্তন সেটা কেমন, পদ মানে কি, দেখো তোমার বললো ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আসছে 2-1বার, কিন্তু এই টপিকটা থেকে প্রশ্ন আসছে। যেমন তোমাকে বললো সত্য। আচ্ছা, সত্য এটা কোন পদ বলো তো, বিশেষ্য, বিশেষণ নাকি সর্বনাম, এটা কোন পদ। যেমন সে, সে যায়, এখানে সে কিন্তু সর্বনাম, তোমার সবাই বলতে পারবা এটা প্রোনাউন, তাই তো। বাট এই যে সত্য, এটা কি, যেমন আমি যদি একটা কথা বলি তোমাদেরকে একটু সহজ করে দিই, যেমন সত্য কথা, কি কথা, সত্য কথা। তাহলে কি এই যে কথা একটা নাউন, ঠিক আছে, তার আগে কি বলছে, সত্য, অর্থাৎ এই নাউনকে মডিফাই করেছে, অর্থাৎ এটা কি অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা হচ্ছে বিশেষণ। ঠিক আছে, সো এই যে সত্যকে কিভাবে বিশেষ্য করব বা বিশেষণ করব, মানে কি বিশেষ্য থেকে বিশেষণ, বিশেষণ থেকে বিশেষ্য, বা হচ্ছে সর্বনাম, এইগুলো অর্থাৎ পদ পরিবর্তন, এগুলো কিন্তু শিখতে হবে। আচ্ছা, একজন প্রশ্ন করছে ভাইয়া কিভাবে প্রিপারেশন নিলে, কিভাবে প্রিপারেশন নিলে ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড খুলনা ইউনিভার্সিটি দুইটাতে চান্স পাবো। আচ্ছা, ভেরি গুড, তুমি পাবে ইনশাল্লাহ। এইচএসসি 25 ব্যাচ, বাসা চট্টগ্রাম। হ্যাঁ, আচ্ছা, দেখো একটা কথা বলি, অনেকে আমার এই প্রশ্নটা করে যে ভাইয়া আপনি কিভাবে একবারেই সকল পাবলিক ইউনিভার্সিটি চান্স পেয়েছেন। ঠিক আছে, অনেকে প্রশ্ন করে যে ভাইয়া কিভাবে শুধুমাত্র ঢাকা অর্থাৎ ঢাবিকে টার্গেট করে, ঢাবিকে টার্গেট করে সকল পাবলিক ইউনিভার্সিটি চান্স পাবো। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমার যারা অফলাইন ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে, কি লাইন, অফলাইন, আচ্ছা অফলাইন, অফলাইন ব্যাচের স্টুডেন্ট, আমি যখন তাদের সাথে একটা অফলাইন ব্যাচের স্টুডেন্ট হলে কি হয় যে একটা তাদের সাথে আমার যে একটা যোগাযোগ বা কমিউনিকেশন, বা তাদের কোথায় ল্যাকিং, কোথায় ঘাটতি, আমি কিন্তু সহজেই বুঝতে পারি। ঠিক আছে, বাট অনলাইনগুলো কি হয়, আমার সারা বাংলাদেশে অনেক জায়গা, চট্টগ্রাম, ঢাকা, তোমার হচ্ছে ওপরে উত্তরবঙ্গে রাজশাহী, পাবনা, ঠিক আছে, দক্ষিণবঙ্গে তোমার হচ্ছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলার কিন্তু স্টুডেন্ট রয়েছে। এখন কথা হচ্ছে অফলাইনে যারা স্টুডেন্ট তাদেরকে আমি তো সরাসরি আমার সাথে যে কানেকশন কিন্তু হয় না, ওই অফলাইনে হোয়াটসঅ্যাপে কথা বা ফোন দিয়ে কথা হয়, এই যে আমি তো দেখতে যাচ্ছি না যে তারা কিভাবে পড়াশোনা করছে। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হচ্ছে তারা অফলাইনে হয়, অফলাইনে, ঠিক আছে, সরাসরি আমাদের যে অফলাইন ব্যাচ, মেয়েদের জন্য আলাদা এবং ছেলেদের জন্য কিন্তু আলাদা ব্যাচ। এখন কথা হচ্ছে এই যে তোমাদের, আমি কিন্তু সহজে বুঝতে পারি যে আমার তমা বলে স্টুডেন্ট, তমা, ঠিক আছে, ও কতটা ওর বেসিক কনসেপ্ট স্ট্রং, নাকি হচ্ছে সাথী বলে যে মেয়েটা, সে কতটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে, মানে আমি বোঝাইতে যাচ্ছি যে তোমার কতটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার, কি ভাই, বেসিক কনসেপ্ট ক্লিয়ার। অর্থাৎ অনেকে তোমার কি করে যে শুধুমাত্র ঢাবিকে টার্গেট করে, ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করে, মনে করে যে আমি সকল পাবলিক ইউনিভার্সিটি চান্স পাবো, এটা কিন্তু অনেকে ভুল করে। ঠিক আছে, সো কি করবো তাহলে, দেখো আমার যে প্রশ্নটা করে যে ভাইয়া আপনি কিভাবে ফার্স্ট টাইমেই ঢাকা ইউনিভার্সিটি সহ প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি চান্স পেয়েছেন। এখন কথা হচ্ছে আমার প্রিপারেশন ছিল হচ্ছে এইচএসসি লেভেল থেকে, এইচএসসি ফার্স্ট যে পরীক্ষা হয় 6 মাস পরে কলেজে, যখন ফার্স্ট হলাম, ঠিক আছে, একটা ভালো পজিশন অর্জন করলাম, তখন তোমার হচ্ছে তখন থেকে প্রিপারেশন শুরু করলাম। ঠিক আছে, অর্থাৎ আমার প্রিপারেশন ছিল হচ্ছে এইচএসসি লেভেল থেকে।
অর্থাৎ এখন থেকে আমরা বাংলা, ইংলিশ, আইসিটি, জিকে, ম্যাথ, আইকিউ সব শেষ, ঠিক আছে। অর্থাৎ প্রায় হচ্ছে তোমার 60 থেকে 70% কভার হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমার মোটামুটি বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে, বাট এখন কথা হচ্ছে তোমাদের এইচএসসি লেভেলে ভালো করে পড়াশোনা করোনি, ঠিক আছে। এখন ফাঁকি ঝুঁকি দিয়েছো, এখন হচ্ছে কিভাবে পড়বা। এখন আমি অবশ্যই বলবো যে তোমার টার্গেট যে ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটি টার্গেট করবা। কারণ দেখো, তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করো না, কারণ তোমার জীবনে যদি অপশন থাকে না, অপশন কি ভাই, অপশন, যে অপশন থাকবে তখন ফার্স্ট যে প্রায়োরিটি দিবা, ফার্স্ট যেটা টার্গেট করবা সেটার প্রতি কিন্তু একটা নেগলিজেন্স চলে আসবে, একটা অবহেলা চলে আসবে, ঠিক আছে, একটা অবহেলা চলে আসবে। সো একটা ইউনিভার্সিটি টার্গেট করবা, যে আমি ঢাকা ইউনিভার্সিটি। এবং ঢাকা ইউনিভার্সিটি দেখো, খুলনা ইউনিভার্সিটি এটা কিন্তু ডিফারেন্ট প্রশ্ন হয়। যেমন খুলনা ইউনিভার্সিটির জন্য ইংলিশের জন্য ইংলিশ যে লিটারেচার রয়েছে, কি রয়েছে, ইংলিশ লিটারেচার থেকে, ইংলিশ সাহিত্য থেকে মাস্ট প্রশ্ন আসবে, এই বছর আসবে, এর আগের বছরে তোমাদের যে লেকচার শিট দিয়েছি তোমরা জানো, লেকচার শিট থেকে তোমার প্রশ্ন আসছে, ঠিক আছে, পার্সোনিফিকেশন, সিমিলি, মেটাফোর, এই যে এইগুলো। সো খুলনা ইউনিভার্সিটির জন্য ইংলিশ লিটারেচার খুব গুরুত্বপূর্ণ, বাট ঢাকা ইউনিভার্সিটির জন্য কিন্তু নয়। সো এগুলো বুঝতে হবে। এখন তুমি মনে করো এই যে অ্যাডমিশন টাইমে 4 থেকে 5 মাস যে সময়টা, হ্যাঁ, এটা তুমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়ছো, আবার খুলনা ইউনিভার্সিটির জন্য এগুলো পড়ছো, মানে কি তুমি দুই নৌকা পা দিয়ে আসছো ভাই। দুই নৌকা পা দিয়ে চললে হবে না। এখন তোমাকে এই 4 থেকে 5 মাস তোমার একটা টার্গেট ইউনিভার্সিটি থাকতে হবে, যে আমি ঢাকা ইউনিভার্সিটি বা খুলনা ইউনিভার্সিটি আমার টার্গেট থাকতে হবে। যদি খুলনা ইউনিভার্সিটি হয় তাহলে এই যে এই আইটেমগুলো পড়তে হবে। যেমন আমি কি বললাম, যে উদ্দীপক, বাংলার ক্ষেত্রে উদ্দীপক, ঠিক আছে, উদ্দীপক হচ্ছে তোমার কার জন্য, এই উদ্দীপকটা হচ্ছে ডিউর জন্য, নট কেউর জন্য। বাট কেউর জন্য কি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ ক খ গ ঘ এরকম হচ্ছে 5টা বা 10টা প্রশ্ন দেবে 10 মার্কের জন্য, ঠিক আছে। সো এগুলো বুঝতে হবে। এখন তুমি যদি সব পড়তে যাও, এখন তুমি যদি পারো ভাই, অবশ্যই পড়বা। কারণ তুমি যদি হচ্ছে পারো, সেই ক্যাপাসিটি বা তোমার যদি সেই কোয়ালিফিকেশন থাকে ভাই, ঠিক আছে, তোমার যদি মেধা থাকে, অবশ্যই আমি বলবো পড়বা। হ্যাঁ, এখন আমি বলবো যে 4 থেকে 5 মাস এই অল্প সময়ের মধ্যে এত হিউজ একটা ভাই সিলেবাস শেষ করা ইম্পসিবল। সো একটা টার্গেট করো, ঢাবি টার্গেট করলে ঢাবি, খুলনা ইউনিভার্সিটি টার্গেট করে খুলনা ইউনিভার্সিটি। বাট আমি মনে করি যে ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করলে আমাদের যে লেকচার শিটগুলো এমন করে সাজানো হয়েছে যে ঢাবি টার্গেট করলে ইনশাল্লাহ রাজশাহী ইউনিভার্সিটি, আচ্ছা রাজশাহী, চট্টগ্রাম, তারপর হচ্ছে জিএসটি, এই যে 3টা ইউনিভার্সিটি, ঠিক আছে, এই 3টা ইউনিভার্সিটি ইজিলি হয়ে যাবে। আর বাকিগুলো কেন হবে না দেখো, তার বাকিগুলো বলতে যেমন খুলনা ইউনিভার্সিটি, আচ্ছা, তারপর কি জেইউ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপর আবার এখানে আরেকটা ইউনিভার্সিটি অ্যাড করা উচিত ছিল, সেটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি, জেএনইউ, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে লেকচার শিটগুলো ঢাবিকে টার্গেট করলে তুমি তোমার রাজশাহী, চট্টগ্রাম আর জগন্নাথ, এই যে 4টা ইউনিভার্সিটি কিন্তু তুমি চান্স পেয়ে যাবে। আমাদের যে লেকচার শিট এবং যে সাজেশনগুলো দেবো, যে গাইডলাইন এবং যেভাবে পড়াইবো, ইনশাল্লাহ হয়ে যাবে। বাট খুলনা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, আর এটা হচ্ছে বিউপি, ঠিক আছে, এই 3টার প্রশ্ন প্যাটার্ন ভাই ডিফারেন্ট ফ্রম এই সকল ইউনিভার্সিটি, আশা করি বুঝছো। অর্থাৎ খুলনা ইউনিভার্সিটি প্রশ্ন প্যাটার্নও হচ্ছে লিখিত ক্ষেত্রে কিছুটা ডিফারেন্ট, এমসিকিউ ক্ষেত্রে ডিফারেন্ট, আবার এখানে জাহাঙ্গীরনগরে আবার তোমার আইকিউ অ্যান্ড ম্যাথ আসে, ঠিক আছে। সো এগুলো ডিফারেন্ট। আবার বিউপিতে হচ্ছে ইংলিশে প্রশ্ন হয়, কিসে প্রশ্ন হয়, ইংলিশে প্রশ্ন হয়। সো এগুলো একটু ডিফারেন্ট, বাট যেভাবে সাজেশন দিব আমরা সেগুলো মেনটেন করলে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝছো, প্রশ্নের আনসার পেয়েছো। আচ্ছা, এইবার তোমাদের যে অনেকে বলো যে ভাইয়া বাংলা যে ফার্স্ট পার্ট, অর্থাৎ যে সাহিত্য পাঠ, এটা কেমনভাবে পড়বো। দেখো, এটা হচ্ছে তোমাদের যে বিদ্রোহী কবিতা, এই বিদ্রোহী কবিতার তোমাদের এই যে লাইনগুলো, ঠিক আছে, এই যে এখানে এইগুলো হচ্ছে অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ এই সাহিত্যকর্ম বললে এই যে তোমার যে অগ্নিবীণা, বিশেরবাসী, সাম্যবাদী, সর্বহারা, ঠিক আছে, এইগুলো কি, এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামে কি সাহিত্যকর্ম, নাটক উপন্যাস, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তোমাকে বললো যে এই যে এটা কিন্তু আসছে লাঙ্গল, নবযুগ, ধূমকেতু, এগুলো কি, এর কিন্তু পত্রিকার নাম। তো বলবে নিচের কোনটি নজরুলের তোমার হচ্ছে পত্রিকা নয়, অর্থাৎ এখান থেকে এই 3টা দিয়ে দেবে আর বাইরে থেকে একটা দেবে, তাহলে কি ওই বাইরে থেকে কিন্তু ওটা কিন্তু হবে, আশা করি বুঝছো। আচ্ছা, তারপর হচ্ছে এই যে প্রত্যেকটা লাইন, ঠিক আছে, এই যে প্রত্যেকটা লাইন, বলবীর, আমার একটা ফেভারিট কবিতা, সেটা হচ্ছে তোমাদের বিদ্রোহী কবিতা। এই যে বলবীর, বল উন্নত মনুষ্যীর শির নিহারি আমায় নত শির ওই শিকড় হিমাদ্রি, ঠিক আছে, এই যে প্রত্যেকটা লাইনে তোমাদের অর্থ জানতে হবে। এবং এই যে এখান থেকে যে
নিহারি, ঠিক আছে, এটা কিন্তু তোমার আসছে ভার্সিটি অ্যাডমিশনে। অর্থাৎ নিহারি শব্দের অর্থ কি, এটা কিন্তু দেখে। কি ভাই, নিহারি মানে কি, প্রত্যক্ষ দেখে, দেখে, ঠিক আছে। আচ্ছা, সো এইরকম প্রত্যেকটা তোমার হচ্ছে শব্দার্থ, তোমাদের যে এই যে শব্দার্থ রয়েছে, ঠিক আছে, এই শব্দার্থগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। এবং এই যে পাঠ পরিস্থিতি রয়েছে, ঠিক আছে, পাঠ পরিস্থিতিটা অনেক ভালো করে পড়তে হবে। এবং লেকচার শিটে তোমাদের, আমাদের যে ডায়মন্ড লেকচার শিটগুলো, এখানে এই যে তোমাদের যে লেকচার শিটগুলো, এখানে হচ্ছে প্রত্যেকটা A to Z, তোমাদের আর এক্সট্রা প্ল্যান নিতে হবে না। অর্থাৎ কীভাবে পড়বো, বাংলা ফার্স্ট পেপার বা ইংলিশ ফার্স্ট পেপার, ঠিক আছে, অত প্ল্যান নিতে হবে না। প্রত্যেকটা গদ্য পদ্য নাটক উপন্যাস A to Z রয়েছে। এই যে সিরাজউদ্দৌলা নাটক, লালসাল উপন্যাস, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আশা করি বুঝছো। এখন কথা হচ্ছে যে তাহলে কোন কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্য। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে, দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, এইদিকে রাখলাম হচ্ছে খুলনা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির জন্য অবশ্যই উদ্দীপক ফের আসবে, উদ্দীপক থেকে 10 মার্ক, ঠিক আছে, ফের আসবে। খুলনা ইউনিভার্সিটির জন্য সংক্ষিপ্ত প্রশ্ন, কি প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, তোমার 5টা আসতে পারে, 10টা আসতে পারে, 5 থেকে 10 মার্ক, ঠিক আছে। যেমন হচ্ছে তোমাকে দিল যে কর্মধারয় সমাস কাকে বলে, বা উপমান উপমিত কর্মধারয় সমাসের মধ্যে পার্থক্য লেখো উদাহরণ সহ, বা হচ্ছে ওই যে অভিশ্রুতি কাকে বলে, ধ্বনি পরিবর্তন থেকে, কারক বিভক্তি থেকে বললো যে তোমার অধিকরণ কারক এবং অবদান কারকের মধ্যে পার্থক্য লেখো, বা অধিকরণ কারক কাকে বলে, ঠিক আছে। তারপর কি তোমার যে বাংলা ফার্স্ট পেপার থেকে তোমাকে দিয়ে দিল যে এই যে বিদ্রোহী কবিতাটি প্রথম কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে, এই যে অগ্নিবীণা, পারবা। এগুলো প্রত্যেকটা আমাদের লেকচার শিট, মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো প্রত্যেকটা A to Z রয়েছে, এক্সট্রা প্ল্যান নিতে হবে না। আচ্ছা, তারপর কি দেখো, সারাংশ সারমর্ম, এটা হচ্ছে দুইটার জন্য গুরুত্বপূর্ণ। সারাংশ সারমর্ম খুলনা ইউনিভার্সিটি অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি দুইটার জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি যে অনুচ্ছেদ, কি ভাই, অনুচ্ছেদ লিখন, অনুচ্ছেদ লিখন, এটাও ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড খুলনা ইউনিভার্সিটি দুইটার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ভাব সম্প্রসারণ, কি ভাই, ভাব সম্প্রসারণ দুইটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং কিছু কিছু তোমাদের আইটেম, যেমন হচ্ছে পদ পরিবর্তন, যেটা বললাম এর আগেই, পদ পরিবর্তন দুইটার জন্য ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড খুলনা ইউনিভার্সিটি। তারপর কি বাক্য শুদ্ধিকরণ, ঠিক আছে, বাক্য শুদ্ধিকরণ এটাও অনেক গুরুত্বপূর্ণ, বাক্য শুদ্ধিকরণ, ঠিক আছে, বাক্য শুদ্ধিকরণ। আচ্ছা, এই যে টপিকগুলো, ঠিক আছে, এই টপিক থেকেই দেখো প্রত্যেকটা, মানে এই যে 4-5 টপিক থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। যেমন তোমরা দেখছো একটু আগে আমরা যদি খুলনা ইউনিভার্সিটি প্রশ্ন দেখি, এই যে অনুচ্ছেদ, ঠিক আছে, অনুচ্ছেদ আর এই যে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে ভরাই দিয়েছে, ঠিক আছে। মানে দেখো যে প্রশ্ন আসছে বাংলায় এই 15, ঠিক আছে, এখানে কিন্তু এই যে সংক্ষিপ্ত প্রশ্ন আর অনুচ্ছেদ থেকে কিন্তু ভরাই দিয়েছে। আর ঢাকা ইউনিভার্সিটি কি দেখলাম যে তোমাদের হচ্ছে এই যে উদ্দীপক দিয়েছে, তারপর কি দিয়েছে, ভাব সম্প্রসারণ আর হচ্ছে সারমর্ম। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনুবাদ, ট্রান্সলেশন, ঠিক আছে, এটা হচ্ছে দুইটা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, দুইটা ইউনিভার্সিটির জন্য কি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এটা একটু মার্ক করে নিতে হবে যে ট্রান্সলেশন, তাহলে ট্রান্সলেশন, ঠিক আছে। তাহলে কি ফার্স্ট অফ অল দিলাম হচ্ছে উদ্দীপক ফর ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড সংক্ষিপ্ত প্রশ্ন ফর খুলনা ইউনিভার্সিটি। তারপর কি সারাংশ সারমর্ম, অনুচ্ছেদ, ভাব সম্প্রসারণ, পদ পরিবর্তন, বাক্য শুদ্ধিকরণ অ্যান্ড ট্রান্সলেশন, অর্থাৎ বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, এই যে টপিকগুলো। এবং আর হচ্ছে টপিকগুলো, ঠিক আছে, লেস ইম্পর্টেন্ট বাট ইম্পর্টেন্ট, মানে কি কম গুরুত্বপূর্ণ বাট গুরুত্বপূর্ণ, সেইগুলো আমাদের যে এই যে লেকচার শিট, ঠিক আছে, এই লেকচার শিটে A to Z দেওয়া রয়েছে, এই যে গুরুত্বপূর্ণ সারাংশ সারমর্ম দেওয়া রয়েছে, ঠিক আছে। সো আচ্ছা, কি ভাই প্রশ্ন, ভাই আমি ঢাকা থেকে বলছি। আচ্ছা, আপনাদের অ্যাডমিশন টাইম অফ পেইড ব্যাচ করতে চাই। আচ্ছা, দেখো হচ্ছে নাম্বার হচ্ছে 01727065385, ঠিক আছে। তোমরা হচ্ছে 01727065385, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করলে হবে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আমাদের হচ্ছে মূলত বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, মৌলিক জিকে, আইকিউ ম্যাথ, ঠিক আছে, আইকিউ ম্যাথ রিটেন, একটা কোর্সেই ভর্তি হলে সমস্ত কিছু অ্যাক্সেস তোমার পেয়ে যাবে। অর্থাৎ তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি কোর্সে ভর্তি হও, তাহলে তুমি রাজশাহী, সিইউ চট্টগ্রাম, কেইউ, ঠিক আছে, তারপর কি জিএসটি, তারপর হচ্ছে কি তোমাদের বিউপি, ঠিক আছে, কুমিল্লা, সাস্ট, সকল পাবলিক ইউনিভার্সিটি অ্যাক্সেস তোমরা A to Z
পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি প্রশ্ন ভাইয়া? আমার এইচএসসিতে রফিক ফ্রম নড়াইল। আচ্ছা ভাই, আমার এইচএসসিতে জিপিএ 4.88, বা মাশাল্লাহ। দেখো কিছু কিছু পাবলিক ইউনিভার্সিটি কিন্তু জিপিএ মার্ক কিন্তু নাই, ঠিক আছে। মানে তুমি হচ্ছে পরীক্ষা দিয়ে যা মার্ক তুলবা তার উপর কিন্তু তোমার মেধা তালিকা দেবে। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে 20 মার্ক আছে, ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটি কত মার্ক আছে? 20 মার্ক আছে। আগে ছিল হচ্ছে 80 মার্ক ঢাকা ইউনিভার্সিটি, এখন এটা কমিয়ে 20 মার্ক। সো এটা হচ্ছে সবার হচ্ছে প্রায় এভারেজ 70-18 থাকে। দেখো তুমি যদি 4 পয়েন্ট থাকে তোমার, তাহলে কি 2 দ্বিগুণ, মানে তোমার হচ্ছে 8, ঠিক আছে। আবার তুমি জিপিএ যদি 5 পাও, 2 দ্বিগুণ, তাহলে তোমার হচ্ছে 10। অর্থাৎ দুটো যদি জিপিএ 5 থাকে তাহলে তুমি 20-এ 20 পেয়ে গেল, ঠিক আছে। এখন তোমার হচ্ছে এই যে 100 মার্কের মধ্যে যেটা এমসিকিউ 60 আর হচ্ছে রিটেনের 40, এর মধ্যে কিন্তু হচ্ছে। আচ্ছা, আরেকটা তোমাদের একটা টিপস বলি, সেটা হচ্ছে তোমার যাদের স্বপ্ন হচ্ছে, আমি এই প্রশ্ন অনেকবার পাইছি, হ্যাঁ, তোমাদের যাদের স্বপ্ন হচ্ছে একমাত্র ঢাকা ইউনিভার্সিটি, আমার প্রিয় এইচএসসি 25 ব্যাচ, তারা এ বি সি এই 3টা ইউনিটের ফর্ম তুলবা। কেন তুলবা? দেখো আগে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে ডি ইউনিট ছিল, অর্থাৎ বিভাগ পরিবর্তন। এখন এটা আর নাই। এখন এটা তুলে গিয়ে এখন এই যে বিজ্ঞান এই ইউনিটে যারা পরীক্ষা দেয় তারা হচ্ছে বিজ্ঞানের স্টুডেন্ট, বিজ্ঞান আবার বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। আবার বি ইউনিটের পোলাপান কি সি ইউনিট পরীক্ষা দিতে পারবে। তেমনভাবে সি ইউনিটের অর্থাৎ ব্যবসাটা এখানে থেকে আবার বি ইউনিটে পরীক্ষা দেওয়া যায়, আবার বি ইউনিটের মানবিক থেকে আবার কিন্তু এ ইউনিটে পরীক্ষা দেওয়া যায়। তেমনভাবে বি ইউনিট পোলাপান আবার সি ইউনিট পরীক্ষা দিতে পারবে, আবার এ ইউনিটে পরীক্ষা দিতে পারবে। সো যাদের টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, অবশ্যই যারা বি ইউনিটে অর্থাৎ মানবিক আর্টসের পোলাপান, ঠিক আছে, আর্টসের পোলাপান হচ্ছে বি ইউনিটের জন্য, সেই আর্টসের পোলাপান যাদের টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, তোমরা এ ইউনিট অ্যান্ড সি ইউনিটে তোমরা ভর্তির ফর্ম তুলবা। এবং দেখো এখানে কি কি প্রশ্ন আসে। তোমরা যে বাংলা পড়ছো না, বাংলা, ইংলিশ, তারপর কি জিকে, সো এই যে টপিকগুলো থেকে প্রশ্ন আসবে। আরেকটা এক্সট্রা সেটা হচ্ছে কি আমাদের পেইড ব্যাচে পড়ানো হবে, সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে ইকোনমিক্স। তোমাদের অনেকে কিন্তু এই সাবজেক্টটা ছিল ইকোনমিক্স। আরেকটা হচ্ছে তোমাদের ভূগোল আসতে পারে, ভূগোল ও পরিবেশ, যাদের ভূগোল থাকে, ঠিক আছে, ভূগোল ও পরিবেশ, ঠিক আছে, এই সাবজেক্ট থেকে প্রশ্ন আসে এমসিকিউ আর হচ্ছে রিটেন। আরেকটা হচ্ছে তোমাদের আইসিটি থেকে প্রশ্ন আসে। সো আমাদের যে আইসিটি লেকচার শিট সেগুলো করলে এনাফ, এবং ইকোনমিক্স আমরা যেভাবে পড়াবো, যে লেকচার শিটগুলো দেবো সেগুলো করলে এনাফ। সো যাদের টার্গেট ঢাবি, অবশ্যই আমি বলবো ঢাকা ইউনিভার্সিটির 3টা ইউনিটের ফর্ম তুলবা, কারণ তোমার সুযোগ আছে ভাই, কেন তুমি হাতছাড়া করবা, তাই না? আচ্ছা, আশা করি বুঝছো। আচ্ছা, তারপর প্রশ্ন কি? ভাইয়া আমি ইংলিশে দুর্বল। ভাইয়া ইংলিশে দুর্বল সবাই হয়, ঠিক আছে, ইংলিশে দুর্বল সবাই হয়, সবাই এভারেজ একটা থাকে। বাট যারা হচ্ছে এইচএসসি লেভেল থেকে অনেক ভালো পড়াশোনা করছে তারা একটু আগাইয়ে থাকে। বাট ডোন্ট বি আপসেট, কখনো হতাশা হওয়া যাবে না, তুমি ইংলিশে অবশ্যই পারবা। জাস্ট ঠিক আছে, লেগে থাকতে হবে, আল্লাহর উপর ভরসা থাকতে হবে। তারপর কি যে ভাইয়া মূল বই কতটা গুরুত্বপূর্ণ ফর খুলনা ইউনিভার্সিটি? হ্যাঁ, মূল বই অবশ্যই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটা প্রশ্ন করছে, ভালো প্রশ্ন, যে বোর্ড বই অর্থাৎ বাংলা এবং ইংলিশের। আচ্ছা, একটা কথা বলি তোমাদের, সিম্পল একটা কথা বলি, এই যে মূল বই কোথায় কোথায় ইম্পর্টেন্ট ফর খুলনা ইউনিভার্সিটি অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড খুলনা ইউনিভার্সিটি। তোমাদের এত প্রশ্ন নাই, মানে এত প্রশ্ন, হ্যাঁ, বা এত হচ্ছে যে ভাই কি পড়বো, কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোন গদ্য পদ্যগুলো পড়বো, কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ, মানে ঠিক আছে, এই ধরনের যে কিউরিওসিটি, অবশ্যই প্রশ্ন করবা, ঠিক আছে। আমি হ্যাপি হই আমার স্টুডেন্টরা প্রশ্ন করলে। বাট একটা কথা বলি, আমাদের যে অ্যাডমিশন ডায়মন্ড পেইড ব্যাচ, এখানে আমরা এভাবেই সাজাইছি বা এভাবেই করেছি যে স্টুডেন্টের যারা হেজিটেশন বা এই যে তোমার যে একটা হতাশা বা কোন টপিকগুলো পড়বো এগুলো নিয়ে চিন্তা করতে না হয়। কারণ দেখো আমাদের যে তোমার যে লেকচার শিটগুলো প্লাস আমাদের যে ক্লাসগুলো প্লাস আমাদের যে হচ্ছে তোমাদের যে প্রত্যেকটা নোট, সাজেশন, গাইডলাইন, এগুলো এমনভাবেই প্রোভাইড করা হবে তোমাদেরকে যে বাংলার জন্য কোন কোন টপিকগুলো এইবারের জন্য গুরুত্বপূর্ণ বা কোন কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর 2026 সালে তোমার যারা ক্যান্ডিডেট, সেটা ঠিক আছে। সো ওইগুলোই বেশি করে পড়ানো হবে এবং ওইগুলোই ইনশাল্লাহ আসবে, এর আগের বার যেমন আসছে ইনশাল্লাহ ওইগুলো আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি ইংলিশে ভাইয়া আমি টেক্সট বুক তো কিছু পড়িনি ভাইয়া, আমি তো হচ্ছে ইংলিশে যে পোয়েম থাকে, ঠিক আছে, পোয়েম থাকে, আমি তো এগুলো হচ্ছে কিছুই পড়িনি ভাইয়া। অত চিন্তা করতে হবে না, তোমাদের এই যে গুরুত্বপূর্ণ পোয়েমগুলো, ঠিক আছে, গুরুত্বপূর্ণ পোয়েম এখানে সমস্ত কিছু A to Z দেওয়া রয়েছে, এগুলো পড়লে এই যে
তোমাদের যে গুরুত্বপূর্ণ এই যে ডিমস, ঠিক আছে, এই যে ডিমস থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন আসছে। সো এগুলো হচ্ছে তখন আমরা বোঝাইবো একদম H2O হয়ে যাবে, অর্থাৎ কি পানি পানি হয়ে যাবে, ঠিক আছে, পানির মধ্যে সহজ হয়ে যাবে, অত ধরে প্যারা নিতে হবে না, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা বুঝছো। সো সবাই, আরও অনেক প্রশ্ন, তোমাদের অনেক প্রশ্ন, ঠিক আছে, আমি সকল প্রশ্নের আনসার দিব আরেকটা লাইভ ক্লাসের মাধ্যমে, তোমাদের শুধু প্রশ্নের উপরেই, তোমাদের যে প্রশ্ন তার উপরেই। আচ্ছা, আরেকবার ভাইয়া ক্লিয়ার করেন আপনার নাম্বারটা 01727065385, ঠিক আছে, 017, বা তোমরা হচ্ছে এই যে পেজে হচ্ছে তোমার নক দিলে হবে, ঠিক আছে, পেজে নক দিলে হবে। আমাদের যে দুইটা পেজ রয়েছে, দুইটা প্ল্যাটফর্ম, একটা হচ্ছে HSC2 পাবলিক ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে কি একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন উইথ আব্দুল্লাহ ল, ঠিক আছে। আচ্ছা, 01727065385, ঠিক আছে। আচ্ছা, সবার জন্য বেস্ট অফ লাক, সবাই পাবলিকান হবা, সবাই ইনশাল্লাহ ঢাবিয়ান হবা, তোমার স্বপ্নের ডিপার্টমেন্ট লতে পড়ে তোমরা একদিন কি হবা, বড় আইনজীবী, ঠিক আছে, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অর জাজ হবা, এবং প্রধান বিচারপতি হবা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ঠিক আছে। সবার জন্য বেস্ট অফ লাক, সবার জন্য।